কিছু জিনিস এমন আছে যেই জিনিসগুলোকে জাস্ট জানলে বা জাস্ট মুখস্থ করলে হবে না। সেটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, মানে হিস্ট্রির ক্ষেত্রে তো প্রচণ্ড প্রযোজ্য। মানে আমি আজকে ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যাপারে পড়ে নিলাম, আমি এই জেনে গেলাম, ওই জেনে গেলাম, কিন্তু কেন হয়েছিল, কোথার থেকে হয়েছিল, মানে কি কি প্রসেস ইউজুয়ালি প্রিসিড করে একটা রেভলিউশন হতে গেলে সেটা জানা এবং বিকামস ইম্পর্টেন্ট। কি নমস্কার, ওয়েলকাম টু পাথফাইন্ডার পডকাস্ট। আজকে ইজ এ ভেরি স্পেশাল এপিসোড। আমরা অনেক সময় এটা অবজার্ভ করে থাকি যে লোকজন আর ভেরি হুকড অন টু সাকসেস। এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল, এভরিবডি, আমি আপনি সবাই, এভরিবডি ওয়ান্টস টু বি সাকসেসফুল। অ্যান্ড যখন হয় না তখন ন্যাচারালি অনেক দের ইজ আ লট অফ হার্ট বার্ন, দের ইজ আ লট অফ নেগেটিভিটি এটসেট্রা এটসেট্রা। সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু একটা জিনিস খুব দরকার, আমার পার্সোনাল ওপিনিয়ন, অ্যান্ড দ্য গেস্ট উড অলসো এগ্রি উইথ দ্যাট প্রবলি। সেটা নিয়ে আমরা কথা বলবো। সেটা হচ্ছে সাকসেসফুল হওয়ার জন্য সাকসেস তো একটা এন্ড রেজাল্ট। আপনি একটা কিছু করছেন, তার রেজাল্ট হিসেবে ইউ আর ইদার সাকসেসফুল অর ইউ আর আ ফেলিয়ার। সো এই রেজাল্টটা ইজ দ্য রেজাল্ট অফ আ প্রসেস। সো আমি যদি সাকসেসফুল হতে চাই কোনো একটা প্রসেসে, সেটা আমি ম্যাথসে হাইয়েস্ট নম্বরই পেতে চাই, কি আমি ভালো করে একটা মানে সচিন তেন্ডুলকারের মতো ব্যাটিং করতে চাই, কি হোয়াট এভার, দের ইজ এ প্রসেস দ্যাট প্রিসিডস দ্যাট সাকসেস। সেই প্রসেসটাকে আমি কতটা এনজয় করতে পারি, সেই প্রসেসটার মধ্যে আমি কতটা ইনভলভ হই, সেই প্রসেসটাকে আমি কতটা ভালোবাসতে পারি, সেই প্রসেসটাতে আমি কতটা ডেভেলপ করতে পারি, তার উপরে ডিপেন্ড করবে আমি ভবিষ্যতে গিয়ে সেই প্রসেসের এন্ড রেজাল্টটা যখন পাবো তখন আমি সাকসেসফুল হব কি হব না। ইফ উই ডোন্ট লাইক দ্য প্রসেস, ইফ উই ডোন্ট এনজয় দ্য প্রসেস, ইফ উই ডোন্ট এক্সপিরিয়েন্স দ্য প্রসেস, তাহলে কিন্তু সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক কমে যায়। সেই জন্য ওই পরীক্ষাতে গিয়ে বসে ওই লাস্ট মোমেন্টে মার্ক আপ করে গিয়ে ভালো নম্বর পেলেও সেটাকে রাখা যায় না ইন দ্য লং রান। ওয়াই? বিকজ আমার বেসটা একটুখানি নড়বড়ো। কেন আমার বেস নড়বড়ো? কেননা আই হ্যাভ নট বিন থ্রু দ্যাট প্রসেস। কোনো একটা টপিক, ইট কুড বি অঙ্ক, ইট কুড বি বায়োলজি, ইট কুড বি হিস্ট্রি, ইট কুড বি এনিথিং। মুখস্থ করে পরীক্ষা দিলাম, পরীক্ষার অ্যান্সার দিলাম, পরীক্ষা শেষ হয়ে গেল, আমি ভুলে গেলাম, আমার মাথায় থাকলো না। কেন? কেননা আই হ্যাভ নট বিন থ্রু দ্য প্রসেস। আই ডোন্ট নো হোয়াট ইজ দেয়ার, বিকজ আই হ্যাভ নট লিভড দ্যাট। এবার সেইটাকে, এই যে গোয়িং থ্রু দ্য প্রসেস যে ব্যাপারটা, গোয়িং থ্রু দ্য প্রসেস, স্টিকিং উইথ ইট, নট গেটিং বোর্ড অফ ইট, আর সেখান থেকে আমার পারফরমেন্সকে অপটিমাইজ করার জন্য উই হ্যাভ আ ভেরি স্পেশাল গেস্ট টুডে। প্লিজ হেল্প মি ওয়েলকাম Praggo. Praggo, nice to have you in the show. Praggo is an educator. Praggo is a audiovisual creator. Praggo is a world record holder. I would first ask Praggo to introduce himself, তারপরে we'll take over from wherever we're discussing. Praggo, a little bit about you. তো আমার মনে হয় আমার সব কিছু না শিখতে খুব ভালো লাগে, এবং আমি মেনলি তিনটে জিনিস নিয়ে পড়াশোনা করেছি এবং তিনটে জিনিস ভালো করে শিখেছি। তিনটে রকমের ল্যাঙ্গুয়েজ কিন্তু, হ্যাঁ। তো আমি মিউজিক নিয়ে অনেকটা সময় কাটিয়েছি, আমি মিউজিক শিখেছি, মানে আমি প্রপারলি শিখেছি, অনেকের কাছে শিখেছি, মানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতও শিখেছি, তারপর পাশ্চাত্য সঙ্গীতও শিখেছি। আমি মার্শাল আর্টস নিয়েও অনেকটা সময় কাটিয়েছি, কারণ আমি মার্শাল আর্টসটাও শিখেছি, মানে ট্রেডিশনাল মার্শাল আর্টস শিখেছি, তারপরে ফিলিপিন্সে গিয়ে কালি শিখেছি, কালি শিখিয়েছি, এবং আই অ্যাম আ সার্টিফাইড ফুল ইনস্ট্রাক্টর অফ দ্য কালাহি সিস্টেম। What is Kali? হ্যাঁ, তো কালি বেসিক্যালি একটা ফিলিপিনো মার্শাল আর্ট। তো মজার বিষয়টা হলো যে কালি মার্শাল আর্টটা অ্যাকচুয়ালি ভারতবর্ষ থেকেই গেছিলো। কালি মহাজাপিত এম্পায়ার ছিল একটা, সেটার একটা ফাইটিং সিস্টেম ছিল। মনে রাখতে হবে তখন ভারতবর্ষ অনেক বড়, মানে অনেকটাই বড়, মানে আমাদের এখান থেকে মোটামুটি সেই মালয়েশিয়া ফিলিপিন্স অবধি চলে গেছে, ওরকম একটা যেটা ওই ভারতবর্ষ। চোলা কিংডমের যে ইয়েটা ছিল, মানে ওরকম একটা ভারতবর্ষ। তো সেইখানে এবার আজকালকার দিনে কালিটা মানুষজন যেভাবে জানে, স্পেশালি মার্শাল আর্টিস্টরা যেভাবে জানে, সেটা হলো ইটস এ ভেরি ট্যাকটিক্যাল কমব্যাট সিস্টেম উইচ ইউজেস মেনি ওয়েপন্স, and which is a very practical combat system also, because special forces around the world, they train in Kali. okay, মানে all the special forces unit around the world in some form or the other have embraced Kali. তো সেটা একটা বিষয়। তো কালি
তো ওইটা একটা মার্শাল আর্ট যেটা আমি বেশ অনেক বছর ধরে শেখাচ্ছি। তারপরে আমাদের যে ভারতের যে মার্শাল আর্টগুলো, সেই মার্শাল আর্টগুলো নিয়ে কাজ করতে করতে ইনফ্যাক্ট ফিল্ম এক্সিবিশন ইন্ডিয়ার জন্য আমার লাস্ট যে ডকুমেন্টারিটা আমি বানাই সেটা কাঠি দ্য ড্যাগার অফ দ্য মাইন্ড, সেটা বেসিক্যালি কাঠিভারি সাই সিলাম্বামে একটা খুব রেয়ার নাইফ ফাইটিং ফরম্যাট সেটার ওপরে। তো এই ভারতের মার্শাল আর্টগুলো নিয়ে রিসার্চ করতে করতে আস্তে আস্তে আমি রিসেন্টলি সাউথ এশিয়ান যেটা হলো সেখানে ট্রেডিশনাল লাঠি চ্যাম্পিয়নশিপ ফার্স্ট টাইম, মানে সাউথ এশিয়ান কান্ট্রিজগুলোকে নিয়ে এরকম একটা ইন্ডিয়ান, মানে যেটা ইন্ডিয়ার ট্রেডিশনাল লাঠি চ্যাম্পিয়নশিপ সেটা হলো, সেখানে আই গট গোল্ড ইন লাঠি ইউথ অ্যান্ড সিলভার ইন ফর্মস, মানে Wow. তো সেই সব। তো মোটামুটি মার্শাল আর্টসটা আমার কাছে একটা লাইফস্টাইল, ডেফিনেটলি মিউজিকটাও একটা লাইফস্টাইল। আর যেহেতু লিটারেচারের ছাত্র, তাই সবসময় গল্প বলতে চেয়েছি ছোটোবেলা থেকেই, গল্প শুনতে এবং গল্প বলতে খুব ভালো লাগতো। তাই পরে গিয়ে ওই লিটারেচার ব্যাকগ্রাউন্ডটার থেকে ফিল্ম স্কুলে, নিজের ফিল্ম স্কুলে পড়েছি, ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে রাইটিং নিয়ে সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে পড়েছি। পরে আবার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গিয়ে পড়িয়েছি। সো তারপর মাঝখানে ডকুমেন্টারিজ করেছি, মিউজিক ভিডিওস করেছি, অ্যাড ফিল্মস করেছি, সিনেমা করেছি। সিনেমাতে ইনফ্যাক্ট অ্যাকশন কোরিওগ্রাফার হিসেবে এখন মানে এই রিসেন্টলি দেবী চৌধুরানী বলে যে ফিল্মটা হচ্ছে শুভ্রজিৎ দার যেই ছবিটা, সেখানে আমি অ্যাকশন অ্যাডভাইজার হিসেবে কাজ করছি, প্লাস অলসো আই অ্যাম অলসো প্লেইং আ ক্যারেক্টার দেয়ার। সেটা শুভ্রজিৎ দা বললেন প্লে করতে, দ্যাটস ওয়াই আই এম ডুইং ইট। তো মানে নট দ্যাট। তো এরকমভাবে একটা মোটামুটি অলওয়েজ একটা পারফরমেন্সের মধ্যেই আমি থেকেছি, সেটা মিউজিক্যাল পারফরমেন্স হোক কি, সেটা মার্শাল আর্টসের পারফরমেন্স হোক কি, সেটা থিয়েটার পারফরমেন্স হোক। কারণ থিয়েটার ইজ সামথিং দ্যাট আই রিয়েলি লাইক। ইনফ্যাক্ট কোলাহল থিয়েটার ওয়ার্কশপ বলে একটা থিয়েটার ওয়ার্কশপ আছে, সেটার অনেকগুলো প্লেসের পর আমি মানে আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড উইথ অ্যাটলিস্ট 7 to 8 প্লেস। আই হ্যাভ ডান মিউজিক, কোনোটাতে স্টেজে আই হ্যাভ ওয়ার্কড, কোনোটাতে দুটোর তো আমি ডিরেকশনও করেছি। সো মানে ওই একটা মানে একটা লিঙ্ক টুয়ার্ডস পারফরমেন্স। অ্যান্ড অলসো আমার যেটা মনে হয় যে আমরা রোজ দিন অ্যাকচুয়ালি পারফরমেন্সই করছি। আমরা যদি সেরমভাবে দেখি, আমরা যখন একটা জিনিস শিখি, সেই জিনিসটা যখন আমরা অ্যাপ্লিকেশন করি, ইভেন যদি সেটা খুব একটা মাইনিউট অ্যাপ্লিকেশন হয়, তাহলেও সেটা কিন্তু সেই জিনিসটার পারফরমেন্স। এবং পারফরমেন্স মানেই যে অনেক লাইট থাকতে হবে, অনেক লোক থাকতে হবে এবং তার মাঝখানে একটা কিছু করে দেখাতে হবে, সেটা নয়। পারফরমেন্সটা ইন্টারনাল একটা প্রসেস কিন্তু, মানে ওটা কিন্তু ভেতরেরও একটা প্রসেস, মানে একটা আইডিয়া। একটা সিম্পল একটা এক্সাম্পল দিলে খুব ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, তুমি একটা গল্প লিখবে, একটা ছোট গল্প লিখবে। এবার এই যে তুমি ছোট গল্পটা লিখবে, এটার তো একটা কোনো আইডিয়া আছে নিশ্চয়ই, কোনো একটা আইডিয়া আগে তোমার মাথায় একটা সিড আইডিয়া এলো। এবার মজার বিষয়টা হলো, no matter how good that idea is, it will not be different from 10 or 12 other stories that we have heard, right? আমি ওটাকে কিন্তু একটা গতে ফেলতে পারবো, কিন্তু যেটা আমি পারবো না সেটা হলো, আমি জানি না তুমি সেই গল্পটা কীরমভাবে লিখবে, মানে তোমার অ্যাপ্রোচটা কি সেটা আমি জানি না। মানে টি.এস. এলিয়টের একটা লেখা আছে, ট্রেডিশন অ্যান্ড দি ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট। সেটা খুব ইন্টারেস্টিং, কারণ হলো যে your individual talent will add to the tradition. When you are actually following a tradition, your individual talent has the capability of adding to the tradition, and the tradition will inspire your individual talent. So it's something which goes hand in hand. এবং এটা কিন্তু গল্পের জন্য প্রযোজ্য, গানের জন্যও প্রযোজ্য, নাচ তার জন্যও প্রযোজ্য, অভিনয় তার জন্যও প্রযোজ্য। ইভেন আজকে আমি যখন একটা ক্লাস টেস্ট দিতে যাচ্ছি, তার জন্যও প্রযোজ্য। তার কারণটা হলো, আমাদের স্টুডেন্টরা এটা বেশি জানতে চাইবে, পরীক্ষা অ্যান্ড পারফরমেন্স অ্যান্ড পড়াশোনা। বলো, সরি। হ্যাঁ, না নিশ্চয়ই, মানে কারণ হলো যে আমি কি করছি, মানে আজকে আমি যখন একটা কিছু পারফর্ম করছি, আমি যদি খুব হাই আর্টের দিক থেকে দেখি, তাহলে আবার আমি মিউজিকের সাহায্য নিয়ে বলছি, কারণ ইট উইল বি ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। তাই আমার কাছে একটা সেট অফ নোটস আছে, হ্যাঁ, একটা সেট অফ নোটস আছে। সেই সেট অফ নোটসটাকে আমি প্রেজেন্ট করছি
রাইট? এবং সেই প্রেজেন্টেশনটা আমার পারফরমেন্স। অ্যাকচুয়ালি কী করছি আমি সেই সেট অফ নোটসটা নিয়ে? আমি নিজেকে এক্সপ্রেস করছি। মানে আমি যদি একটা সেট অফ নোটস, সে এনি সেট অফ নোটস, মানে সে লেটস জাস্ট থিঙ্ক অফ এনি সা নি সা গা গা মা গা রে পা নি নি রে গা রে নি সা। খুব সহজ ব্যাপারটা। সা নি সা গা গা মা গা রে পা নি নি রে গা রে নি সা। এইটা কিন্তু পারফরমেন্স নয়, এটা হলো আইডিয়া। দিস Okay. ইজ দি আইডিয়া অফ হোয়াট আই ওয়ান্ট টু প্রেজেন্ট মেবি। ওকে, ভোকালি ইট স্টার্টস টু বিকাম আ পারফরমেন্স যখন আমি এটার মধ্যে এক্সপ্রেশন আনি। মানে এটা তো আমি জাস্ট নোটগুলো বলছি, মানে বললাম। এটা বলছি আমি সা নি সা গা গা মা গা রে পা নি নি রে গা রে নি সা। নোটটা জাস্ট বললাম। এটা অলমোস্ট অ্যালফাবেট পড়ার মতো। মানে এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, মিউজিকটা তো একটা ল্যাঙ্গুয়েজ, রাইট? But the moment I inject an emotion or a bhav into it, সা নি সা গা, এইটাও কিন্তু পারফরমেন্স। এই যে আমি একটু আন্দোলন করলাম গাতে, দিস ইজ অলসো নট পারফরমেন্স, দিস ইজ আ টেকনিক। দিস ইজ আ টেকনিক, রাইট? মানে দা রা রা রা, এই আন্দোলনটা ইজ এ টেকনিক। ইটস নট, ইট ক্যান বি পার্ট অফ আ পারফরমেন্স, বাট ইটস নট অ্যাকচুয়ালি গোয়িং টু মেক ইট আ পারফরমেন্স। ওকে, What makes it a performance is when I inject an emotion into it. That is what makes it a performance. তার মানে আমি একটা উত্তর দিচ্ছি, একটা প্রশ্ন এসেছে আমাদের কাছে, যে কোনো একটা প্রশ্ন, যেই প্রশ্নটা একটা অঙ্কর, মানে সবচেয়ে সহজ, যে কোনো একটা প্রবলেম নিলাম আমি, একটা প্রবলেমকে কিন্তু আমি অনেকভাবে সলভ করতে পারি সেম আনসার পাওয়ার জন্য। Whether I connect to that problem is also understood the way I solve that problem. What is the path I take to reach my answer is important. এবং অনেক সময় স্পেশালি সাবজেক্টিভ প্রশ্নতে মানুষজন জিজ্ঞাসা করে যে আচ্ছা আমি তো সব পয়েন্টই দিলাম, হিস্ট্রির প্রশ্ন আমি তো সব পয়েন্ট দিয়েছি, আমি তো মানে সালটাও ঠিক দিলাম, তাও আমার এতগুলো নম্বর কাটা গেল কেন? কাটা গেল বিকজ অফ দ্য ওয়ে, মেবি তুমি সালটা দিয়েছো, মেবি তুমি বলেছো কি হয়েছে না হয়েছে, কিন্তু তোমার অ্যাপ্রোচটাতে তোমার নিজস্বতা কিছু ছিল না। মানে এটা কিন্তু এক্সপেক্টেড যে আমি যখন একটা জিনিস লিখছি, যেটা আমি পড়েছি, সেটার থেকে আমি যখন রেফারেন্সিং করে লিখছি, আমি যেমন অন্যদের কোটেশনস, রেফারেন্সেস এইগুলো নিয়ে আসবো, আবার আমার আন্ডারস্ট্যান্ডিংটা কেউ কি আমাকে দিতে সেটাও হবে। আমাকে দিতে হবে, তখন গিয়ে একটা ভালো উত্তর তৈরি হয়। যে কোনো লেভেলে, সেটা স্কুল লেভেলেও তাই, কলেজ লেভেলেও তাই, ইউনিভার্সিটি লেভেলেও তাই, কোনো মানে কোনো একটু ডিভিয়েশন নেই দেয়ার এটা। ইজ নো ডিভিয়েশন। এবার আমার যদি মনে হলো আমি তো এখানে এরকম একটা মূর্তি দিয়েছিলাম, এরকম একটা কাজ করেছিলাম, দ্যাট মেক্স ইট আ পারফরমেন্স, ইট ডাজন্ট। সো অ্যাগেন গেটিং ব্যাক টু দ্যাট, সো দ্য মোমেন্ট I start connecting to that internally, and the same set of notes I am going to voice out as sa ni sa ga ga ma ga re pa ni ni re ga re ni sa. It's not about the notes as much as it is about the bhav. Though the notes are there, of course, মানে the notes are there, definitely নোটটাই তো আমাকে রেকগনাইজ করাচ্ছে যে কী ব্যাপারটা। নাও সে ফর এক্সাম্পল, আমরা যদি একটা অন্য সেট ভাবি, মানে এই যেই সেট অফ নোটস বললাম, এই সেট অফ নোটসটা তো মানুষে নাও জানতে পারে। লেটস থিঙ্ক অফ দ্য থিম অফ পথের পাঁচালী, সামথিং উইচ we all know, মানে something which we all have heard. So let's say if we just think of the notes, I mean just the notes, তাহলে it's very simple. It's like
so I know that it's like ga pa dha sa ni ni pa da. I know these, but then this will see, this is not a sitar, it's firstly a guitar, so why would I play this in this way? If I actually want to, like make it like a performance of that tune, then I can actually think of using so I am creating a different take on it, and this take is not this take is so the phrasing is also changing, but essentially আমার যেই set of notes, they do not change. আমার way of expressing changes, but what I am saying remains the same. Okay. So now if I were to take it back into আমার course remains the same, আমার syllabus remains the same, হ্যাঁ আমার chapter remains the same. হ্যাঁ এইবারে আমি আজকে এটা জানলাম যে আমাকে সাকসেসফুল হতে গেলে আই হ্যাভ টু স্টার্ট এনজয়িং দ্য প্রসেস, আই হ্যাভ টু লিভ দ্য প্রসেস, আই হ্যাভ টু গ্রো উইথ দ্য প্রসেস। তো আমার কনস্ট্যান্টগুলো এই হুক জ্যাব যেটা বলেছিলে চারটে, বেসিক্যালি এখানে 7টা সুর, হ্যাঁ মানে 12টা সুর, দ্যাট ইজ মাই কনস্ট্যান্ট। ওখানে চারটে ফর্ম অফ অ্যাটাক অ্যান্ড মেবি another 4 forms of defense. হ্যাঁ ডিফেন্স তো ওই স্লিপ করতে পারি, রোল করতে পারি, হ্যাঁ ওই চারটেই চারটে ফর্ম অফ ডিফেন্স, চারটে ফর্ম অফ অ্যাটাক, সো ইটস লাইক 8 মুভস ইন অল। এখানে 12টা মুভস ইন অল, 12টা সুর, যেটা উই ক্যান হ্যাঁ, হ্যাভ মেনি মুভস, many moves. হ্যাঁ উই ক্যান হ্যাভ মেনি মুভস। হ্যাঁ তো আমার ওই চ্যাপ্টার, ওই সিলেবাস, ওই অঙ্ক, ওই আমাকে ক্লাস 12 বা আমাকে গ্র্যাজুয়েশন করতে হবে না। হাউ টু গো থ্রু দ্য প্রসেস, কি কি আমাকে মাথায় রাখতে হবে, হোয়াট আর দোজ পারফরমেন্স পয়েন্টার্স দ্যাট আই নিড টু কিপ ইন মাইন্ড, যাতে করে আই ক্যান অ্যাকচুয়ালি স্টার্ট এনজয়িং, এবং যাতে করে আই ক্যান actually expect to be a winner, actually Correct. expect to be successful at the end of it. তো বেসিক্যালি সব পারফরমেন্স, যেটা মানে দ্য বিগিনিং অফ অল পারফরমেন্স ইজ উইথ ল্যাঙ্গুয়েজ। মানে আমরা আজকে কথা বলছি, আমরা যখন জন্মেছিলাম আমরা কথা বলতে জানতাম না, আমরা কথা শুনে শুনে আমরা কথা শিখলাম, তারপরে আমরা এরকমভাবে কমিউনিকেট করছি, তাই তো? প্রত্যেকটা সাবজেক্টের একটা ল্যাঙ্গুয়েজ আছে। তো প্রথমে হলো সেই ল্যাঙ্গুয়েজটাকে শুধু জানতে হবে তাই নয়, সেই ল্যাঙ্গুয়েজটাকে নিজের মতো করে জানতে হবে। মানে সেই ল্যাঙ্গুয়েজটা যখন আমি শিখছি, প্রথমে আমি জাস্ট ওয়ার্ড ফর্মসগুলো শিখলাম, ফ্রেজেসগুলো শিখলাম, প্রপার গ্রামার শিখলাম, হোয়াট এভার শিখলাম, তারপর আমি কথা বলা শুরু করলাম, তারপর তার মধ্যে আমার কি কি ভালো লাগছে, আমার ভালো লাগার জায়গাগুলো আমাকে এস্থেটিক্যালি বুঝতে হবে। যে কোনো পারফরমেন্সে এস্থেটিক্সটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, যে কোনো পারফরমেন্সে, মানে আমি যদি আজকে একটা এসে লিখি ইংরেজিতে, আমি কি ভোক্যাবুলারি ইউজ করছি এবং কিভাবে আমি অ্যাপ্রোচ করছি, আমি অবজেক্টিভলি অ্যাপ্রোচ করছি, আমি সাবজেক্টিভলি অ্যাপ্রোচ করছি, নাকি আমি ব্যাপারটাকে ফার্স্টে অবজেক্টিভলি অ্যাপ্রোচ করে ফাইনালি দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ অবজেক্টিভলি অ্যাপ্রোচ করিনি, আই ওয়াজ বিং সাবজেক্টিভ অ্যাবাউট ইট। মানে ওই টুইস্টটা পাচ্ছে মানুষ যখন ওই এসেটা পড়ছে, দে আর গেটিং ও মাই গড দ্যাটস আ টুইস্ট। এই ও মাই গড মোমেন্টটা আমি কি ক্রিয়েট করতে পারছি? পড়তে পারলে কিন্তু আই এম ক্লোজার টু গিভিং আ পারফরমেন্স। ওকে, আই এম ক্লোজার টু গিভিং আ পারফরমেন্স। আমি যদি এমনি জাস্ট লিখেছি, আমি গরুর রচনা লিখেছি, আবার আমি গরুর রচনা না লিখে মহেশও লিখতে পারি। এইটা হলো ডিফারেন্স, এইটা হলো এস্থেটিক ডিফারেন্স। মানে আমি গরুর রচনাটাও লিখতে পারি, আবার আমি মহেশটাও লিখতে পারি। আমি সেই গরু নিয়েই কথা বলছি, আমি সেই এইসব নিয়েই কথা বলছি, কিন্তু আমার অ্যাপ্রোচটা কী এবং হোয়াট আই এম ডুইং উইথ ইট। এবং এইটা ডেফিনেটলি মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে বা ইভেন এই ছোট যেই প্রশ্নগুলো কম্পিটিটিভ থাকে এক্সামে হয়তো সম্ভব নয়। এইগুলো, হ্যাঁ কম্পিটিটিভ এক্সামে তো প্রচণ্ড লাগবে।
যখন ইন্টারভিউটা হবে, যখন গ্রুপ ডিসকাশনটা হবে, তখন তো গ্রুপ ডিসকাশন ইট ইজ হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট। তখন তো এটা না পারলে হবে না। দারুণ করেছে, গিয়ে জাস্ট ছিটকে বেরিয়ে যাবে। কারণ হলো এইটা মানে আমাদের মাইন্ডটা কিভাবে কাজ করছে সেটার প্রসেসটাকে শুধু জানা নয়, সেটাকে জেনে সেটাকে ক্লাটার ফ্রি করে মানুষের কাছে প্রেজেন্ট করা, এটা একদমই সহজ ব্যাপার নয়, একদমই সহজ ব্যাপার নয়। কিন্তু যদি বেশি না 4টে স্টেপ নেওয়া হয় তাহলে এটা পসিবল। কি কি হ্যাঁ, এখন হ্যাঁ অ্যাকচুয়ালি অফকোর্স, হ্যাঁ, একদম একদম মানে মানে খুব প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, তাহলে প্রথম স্টেপটা হলো কনসেন্ট্রেশন অ্যান্ড ডিসিপ্লিন। কেন? কারণ হলো একই সিলেবাস আমরা সবাই পড়ছি। আমি যদি একটা কনসেপ্ট একটু তাড়াতাড়ি বুঝতে পারি তাহলে আমার প্রোগ্রেসটা অন্য আরেকজনের থেকে একটু বেটার হবে। ওকে মানে খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমরা তো সবাই জানি গিটারে কর্ড, লাইক সো হোয়াট ইজ আ কর্ড? সো সে দিস ইজ আ সি মেজর কর্ড, we all know this, but what is a chord? I mean, what makes a chord? What makes a chord? the chord is a collection of notes, Very different good, different notes beautiful, একসঙ্গে। very good, beautiful. এইবারে কর্ডের একটা স্পেলিং হয়, মানে যদি এটা মেজর কর্ড হয় তাহলে the spelling is sa ga pa. If I take this as sa, if I take the C as sa, then da ra ra C E G, correct? এবার এই সেম জিনিসটা মাইনর নোট হলে is the same thing is going to become a minor note. All I need to do is just a E note, which is the unique color. The third degree is the unique color. Okay, সেটাকে just flatten করলে কি হচ্ছে? Do you এই যে যেই গাটা কোমল গা হয়ে গেল অমনি it becomes a minor chord. Okay. So the concept of major and minor is the change of the third degree. The third degree being E. If this is the note that I am hearing, then it's a major chord. If this is the note that I am hearing, then that's a minor chord. Now see, now I will not tell you which chord it is. I will not tell you. Okay, আমি just বাজাচ্ছি, আমি just বাজালাম, হ্যাঁ, say I play, and then I play. If I play, that's one chord. If I play, একটা টোন চেঞ্জ ছিল। because that's minor, right? ওকে So see, major হলে এবার the note which changed is this note. And see, this note is there. Even physically you can see it. See, physically it's here, see? yeah. And if it's major, then I'm not going to give that note. Now minor. How easy is that? How easy is that? It's very easy at the concept level, right? এবার এই জিনিসটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে মিউজিকের ক্ষেত্রে যখন, তখন আমার কাছে আরও অনেক কিছু আসবে, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা জানা, এই ল্যাঙ্গুয়েজটা আমরা অঙ্কের ক্ষেত্রেও শিখি, ইংলিশের ক্ষেত্রেও শিখি। কিরকম? অফকোর্স আমরা তো অঙ্কের ক্ষেত্রে তো শিখি, আমরা যখন কোনো ফর্মুলা শিখি বা আমরা যখন একটা কোনো প্রবলেমকে সলভ করা শিখি, বা ইভেন আমরা যদি মানে ইফ ইউ লুক অ্যাট ট্রিগনোমেট্রি অর জমেট্রি ফর দ্যাট ম্যাটার অলসো, তখনও আমাদের কিন্তু ছোট্ট ছোট্ট ডিফারেন্সেস, ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের পুরো প্রবলেম সলভিং মানে জায়গাটাকে চেঞ্জ করে দেয়, ওকে রাইট? মানে হায়ার ম্যাথসে 1 + 1 is not equal to 2. It tends to be 2, right? মানে it tends to be 2. মানে তার কারণটা কি? কারণ হায়ার ম্যাথসে তো লজিক চলে আসছে, আরও কত কিছু চলে আসছে, প্রবাবিলিটি চলে আসছে, আর আমরা যদি নাম্বারগুলোকে দেখতে পাই তাহলে তো ব্যাপারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে যদি আমাদের ওই সেই বিউটিফুল মাইন্ড সেই ফিল্মটার মতো ওরকম যদি হয়ে যায় ব্যাপারটা, মানে
at times we think it's funny but it's actually not মানে coming to think of it তো সেখান থেকে আমার মনে হয় যে এই মাইনিউট ডিফারেন্সেসগুলোকে কনসেন্ট্রেট করে শেখাটা খুব দরকার ওকে, মানে ইংরেজির ক্ষেত্রে গ্রামারের ক্ষেত্রেও তো এই মাইনিউট ডিফারেন্সেসগুলোই মেক আ লট অফ ডিফারেন্স। makes the difference. Even in case of a subject like history or geography, we need to know concepts, right? If we do not know concepts, then we cannot progress further. মানে কিছু জিনিস এমন আছে যেই জিনিসগুলোকে জাস্ট জানলে বা জাস্ট মুখস্থ করলে হবে না, সেটা কেন হয়েছিল, কিভাবে হয়েছিল, মানে হিস্ট্রির ক্ষেত্রে তো তা প্রচণ্ড প্রযোজ্য। মানে আমি আজকে ফ্রেঞ্চ রেভলিউশনের ব্যাপারে পড়ে নিলাম, আমি এই জেনে গেলাম, ওই জেনে গেলাম, কিন্তু কেন হয়েছিল, কোথার থেকে হয়েছিল, মানে কি কি প্রসেস ইউজুয়ালি প্রিসিড করে একটা রেভলিউশন হতে গেলে সেটা জানা এবং বিকামস ইম্পর্টেন্ট। কি বিউটিফুল ব্যাপারটা যে আমি শুধু হিস্ট্রি পড়ছি না, তখন তখন আমি পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স সব পড়ছি। এই জিনিসটা মানে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে সব সাবজেক্ট ইন্টার রিলেটেড। পারফরমেন্সের ক্ষেত্রে যদি ভালো পারফর্ম করতে হয় তাহলে এই কোরিলেশনগুলোকে দেখতে হবে। তুমি বলছো ফার্স্টে তুমি বলে ডিসিপ্লিন, ইন্টারাপ্ট করি, আমার যেটা আমি টোটাল এই আলোচনা থেকে ফ্রম মিউজিক, ফ্রম ডিফারেন্ট নোটস, ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন টু জিওমেট্রি, আমার যেটা মাথায় আসছে সেটা ইজ ওয়ান কিওয়ার্ড, সেটা হচ্ছে কিউরিওসিটি। হ্যাঁ, অফকোর্স। আমি যদি কিউরিয়াস না হই, হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। অ্যান্ড এটাতেও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মাথায় আসছে, আমার অনেক ইয়াং স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন হয়। ওই মুভিটার নাম কি ছিল, এসেছিল কুইনের, আমার ফ্রেডি মার্কারি লাইফের উপর, বহেমিয়ান র্যাপসডি। বহেমিয়ান র্যাপসডি যখন এলো, বহেমিয়ান র্যাপসডি অনেক অ্যাওয়ার্ড ফেওয়ার্ড পেলো। আমারই পরিচিত কিছু বাচ্চা, তখন তারা ওই ক্লাস 8-9-এ পড়ে, তারা বসে বসে দেখলো, হ্যাঁ দেখলাম, ভালো শুনলাম, কিন্তু ওই এক্সপিরিয়েন্সটাকে লিভ করা যেটাকে বলে, যেটাকে আজকে হয়তো ভালো যারা, মানে কুইন অ্যাজ আ রক ব্যান্ড ইজ প্রবলি ওয়ান অফ দ্য অল টাইম মোস্ট, মানে হিস্টোরিক্যালি মোস্ট সাকসেসফুল রক ব্যান্ড, প্রবলি রোলিং স্টোনস, বিটলসের থেকেও বোধহয় ওপরে ওদের র্যাঙ্কিং করা হয় ইন টার্মস অফ লাইভ পারফরমেন্স। এইবারে তাদের যে 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 ব্যাপারটা, দ্যাট দ্যাট aura of Queen. aura is the end result, which is what I'm seeing, performance. Correct, yeah. What took to build Queen, Right. বা what took to build bands like a Deep Purple or a Rolling Stone, যেহেতু মিউজিক নিয়ে কথা বলছি, এই জিনিসটা নিয়ে যতক্ষণ না কিউরিওসিটি থাকবে, তারা কিন্তু ওই মিউজিক বা ওই ফিলিংটাকে এনজয় করতে পারবে না। এখন উই আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং, আমি খুব মোটা মোটা করে বললাম, ওকে, হি ইজ গেটিং ইনটু মোর ডিটেলস, যে আমার কোনো একটা ইনসিডেন্টকে বা কোনো একটা চ্যাপ্টারকে বা কোনো একটা লেসনকে বা কোনো একটা থিওরেমকে ইন আইসোলেশন যদি আমি স্টাডি করি, তাহলে আমার সেটাকে মনে রাখাটা বিকামস আ প্রবলেম। 5 মাস পরে, 6 মাস পরে, 1 বছর পর, 5 বছর পরে আমি ভুলে যেতে পারি। ইফ আই আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার উইচ প্রিসিডস, দ্য স্ট্রাকচার উইচ ইজ বিহাইন্ড ইট, ফ্রেঞ্চ রেভলিউশন হতে গেলে কি কি মোটামুটি কজেস লাগে। First he was talking about a little bit of economy, a little bit of politics, a little bit of finance, a little bit of everything. social unrest বা Exactly. sociology। এবারে আমি যদি এই ফর্মুলাটা নিয়ে চলি, তাহলে দেখবে যে মোটামুটিভাবে অন্য যা যা রেভলিউশন হয়েছে, আমেরিকান রেভলিউশন বলো বা পরবর্তীকালে বলশেভিক রেভলিউশন বলো, হোয়াট এভার বিগ রেভলিউশনস হ্যাভ হ্যাপেন্ড, দেখবে এই 4-5টা কোর ফ্যাক্টরস, দে অলওয়েজ প্লে আ রোল। Yes. So the concept becomes easy. Why? Because you have been curious enough to try and go behind French Revolution to understand what could have been the possible reasons. Absolutely. So what Yes. he's trying to do is, he's trying to do the same, he's trying to tell you the same thing. Please. So the anatomy of any subject actually teaches me about other subjects also. এটা যদি আমার কাছে একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে আরেকটা জিনিস এটা ক্লিয়ার হবে যে কেউ শুধু 4টে সাবজেক্টে ভালো হতে পারে না, কারণ দ্যাট পারসন হ্যাজ বিন প্রোগ্রাম টু বিকাম গুড ইন অল সাবজেক্টস। আমাদেরকে ওই প্রোগ্রামিংটা করেই কিন্তু ভগবান পাঠিয়েছে। Okay. আমি বলি, এটা একটু বলি। ব্যাপারটা হলো যে যখন মানুষ একদম আর্লি স্টেজে ছিল, যখন এই ডিভিশন অফ লেবারটা আসেনি, তখন সে নিজে হান্টারও ছিল, গ্যাদারারও ছিল, ইঞ্জিনিয়ারও ছিল, ফাইটারও ছিল, পোয়েটও ছিল, পেন্টারও ছিল, মিউজিশিয়ানও ছিল। আমাদেরকে কিন্তু ভগবান
সব কিছু দিয়েই পাঠিয়েছে, বা আমাদের জেনেটিক যে মেকআপটা সেটাতে সব কিছুই রয়েছে। এবং উই আর আ ভেরি কিউরিয়াস স্পিসিস, উই আর কিউরিয়াস অ্যাবাউট এভরিথিং। আমাদের সব কিছু জানতে হবে, সব কিছুর ব্যাপারে আমাদেরকে জানতে হবে, এইটা কেন এরকম, ওইটা কেন ওরকম। এই যে বিষয়টা, এটা মানুষের মধ্যে যতটা রয়েছে, অন্য পশু, যেই পশুদের সাথে আমি অনেক বেশি সময় কাটিয়েছি, সেটা কুকুর হতে পারে, বেড়াল হতে পারে, ঘোড়া হতে পারে, তাদের মধ্যে এই রকম কিউরিয়াসিটি নেই, জাস্ট নেই। তারাও কিউরিয়াস, বেড়াল একটু কিউরিয়াস অন্যদের তুলনায়। বেড়াল কিউরিয়াস, কিন্তু বেড়ালের ব্যাপারটা হলো, বেড়াল তো আফটার আ পয়েন্ট অফ টাইম মানে বেড়ালের মধ্যে একটা সেই গড সিনড্রোম চলে আসে। মানে তোমরা, আমি তোমরা আছি আমার এখানে, জন্য আমি আছি, আমাকে দেখছো না, এটা হতে পারে? হ্যাঁ, আমাকে দেখছো না তোমরা? আমি, আমার জন্যই তো সব কিছু হয়েছে। আমাকে কিন্তু আবার এইখান থেকে একটা অসাধারণ জিনিস আমি পরে এই বেড়ালের সাইকোলজি থেকে এটা শেখা আমার, আমি শেয়ার করছি, সবার সাথেই শেয়ার করছি। আচ্ছা, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি যে পৃথিবীর জন্ম কবে, তাহলে তার উত্তর কি হবে? শিওর তো উত্তর কিছু নেই, যে হ্যাঁ, যেরকম বলবে, কিছু কেউ বিলিয়ন কিছু। বলবে ফিউ বিলিয়ন হ্যাঁ, ইয়ার্স আগো, কেউ বলবে এই অমুক তমুক। কিন্তু আমি যদি বেড়ালের কনসেপ্টটা ভাবি, মানে বেড়াল যেই সাইকোলজিতে চলে, সেই সাইকোলজিতে যদি আমি ভাবা শুরু করি, তাহলে পৃথিবীর জন্ম সেই দিন যেদিন তোমার জন্ম, মানে তোমাদের জন্ম, আপনার জন্ম, মানে আমাদের জন্ম, মানে আমরা সকলে তাহলে একটা ছোট্ট ছোট্ট পৃথিবী। We are all little microcosms within this huge macrocosm. অ্যাকচুয়ালি এটাকে সেলফিশ থট ভাবে না ভেবে, যদি এটাকে একটা অল এনকম্পাসিং হোলিস্টিক ফিলে ভাবা যায়, তাহলে বোঝা যাবে যে হাউ ইম্পর্ট্যান্ট ইচ ওয়ান অফ আস শুড বি অ্যান্ড ওয়াই উই শুড রেসপেক্ট এভরিবডি।